নমস্কার, আমি সৃজা। আগামী 31শে জুলাই এ রাজ্যে আসছেন লেখিকা তসলিমা নাসরিন। সেটা তো আমরা সকলেই এতদিনে জেনে গেছি। কারণ 1লা অগস্ট রবীন্দ্র সদনে একটা মৌলবাদ বিরোধী সম্বর্ধনা মঞ্চ, সেখানে উনি বক্তব্য রাখবেন, সংস্কৃতি এবং সম্বর্ধনা মঞ্চ। তো সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি থাকবেন হয়তো জাভেদ খান বা ফেরহাদ হাকিমরাও, যেহেতু সরকারেরই পার্ট ওনারা এখন। আর এই যে তসলিমা নাসরিন এ রাজ্যে আসছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছে এ রাজ্যের সেকুলার মিশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম আমরা ইতিপূর্বে কখনো শুনেছি বলে আমাদের মনে পড়ে না, আমি অন্তত শুনিনি, আপনারা শুনে থাকলে শুনে থাকতে পারেন। যদিও দেখলাম যে এই স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয়েছিল 2006 সালে, কিন্তু তারপর থেকে এই স্বেচ্ছাসেবী সংস্থার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না। তো যাই হোক, এখন তসলিমা নাসরিনকে এ রাজ্যে আনার জন্য এই সেকুলার মিশনের নাম এবং বাংলাদেশের আরেকটি সংগঠনের নাম ভীষণভাবে এ রাজ্যে এখন চর্চিত। কারণ তসলিমা নাসরিন এমন একজন লেখিকা এবং এমন একটি বিতর্কিত চরিত্র যে তিনি এ রাজ্যে আসছেন বলে সেটা নিয়ে খুব বেশি হাইপড হচ্ছে, আর সেটাই স্বাভাবিক। এবং যে বিষয়টা নিয়ে হাইপড হচ্ছে বা যে বিষয়টা সব থেকে বেশি আলোচিত হচ্ছে, কারণ পুরনো কবর আবার নতুন করে খোঁড়া হচ্ছে। এমনিতেও বিজেপির কাছে আমরা জানি প্রথম দিন থেকে হাতিয়ার ছিল যে তসলিমা নাসরিনকে বামফ্রন্ট সরকার এ রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল 2007 সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তসলিমা নাসরিনকে এ রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন 2007 সালে। এটা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের আমলে দেখেছি, তখনও এটা নিয়ে বিতর্ক হয়েছে। এবং এখন যখন আবার নতুন করে তসলিমা নাসরিন এ রাজ্যে আসছেন, তখন সেই বিতর্ক আরো নতুন করে দানা বাঁধবে, নতুন করে চাগার দেবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তো এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা অবশ্যই বলতে হবে। তসলিমা নাসরিন লেখিকা, তিনি এ রাজ্যে আসছেন, নিঃসন্দেহে খুবই ভালো খবর। উনি এ রাজ্যে আসুন, গুণীজনেরা সকলেই এ রাজ্যে আসুন এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়া হোক, এটা আমরা তো অবশ্যই চাইবো। আমরা এ রাজ্যের মানুষ হিসেবে, বামপন্থী হিসেবে নিশ্চয়ই চাইবো। কিন্তু প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে এই যে তসলিমা নাসরিনের এ রাজ্যে আসা নিয়ে যে মূল বিষয়টা উঠে আসছে, সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকার তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিল 2007 সালে। প্রথমেই এটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে কোনো একটি রাজ্যের সরকার কখনো অন্য একটি দেশের নাগরিককে কোনো রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারে না। মানে এটা ডিপ্লোম্যাটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের দিক থেকে এই যুক্তিটা বা এই তথ্যটা সম্পূর্ণভাবে একটা মিস ইনফরমেশন। কারণ কোনো অন্য দেশের নাগরিক অন্য আরেকটি দেশে এসে থাকবেন বা থাকবেন না, সেটা নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দ্বারা, কোনো রাজ্য সরকারের সিদ্ধান্তের দ্বারা সেটা নির্ধারিত হয় না। হ্যাঁ, এখন এটার পরেও যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে রাজ্য সরকার যদি এই বিষয়টার ইনফরমেশন, মানে তসলিমা কেন এ রাজ্যে থাকতে পারবেন না, সেই ইনফরমেশনগুলো কেন্দ্রীয় সরকারের কাছে না দিত, বা বামফ্রন্ট সরকার যদি তৎকালীন কেন্দ্রীয় সরকারের কাছে না দিত, তাহলে হয়তো বিষয়টা এইভাবে দানা বাঁধত না, বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এভাবে তসলিমাকে এ রাজ্য থেকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হতো না। কিন্তু তারপরে বামফ্রন্ট সরকার কেন করলো এটা? তার কারণ হচ্ছে, সেটাও আপনারা অনেকেই জানেন, যে তসলিমা নাসরিনের যে বই দ্বিখণ্ডিত, সেই বই নিয়ে সেই সময়, বা বইয়ের একটি বিশেষ অংশ নিয়ে সেই সময় গোটা কলকাতা শহর উত্তাল হয়ে গিয়েছিল। এবং এই উত্তাল কারা করেছিল? এই উত্তাল মেনলি যারা করেছিল তারা হচ্ছে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম এবং তার সঙ্গে বেশ কিছু মুসলিম সংগঠন। এবং আমরা জানি তো সেই সময় পার্ক সার্কাসে রীতিমতন দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, এবং তৎকালীন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী তিনি নিজে পার্ক সার্কাসে দাঁড়িয়ে থেকে সেই দাঙ্গা নিজে হাতে দমন করেছিলেন। তারপর তসলিমাকে এ রাজ্যে রাখা তার নিজের প্রাণ সংশয়ে, মানে তার নিজের ক্ষেত্রেও প্রাণ সংশয়ের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। এখন অন্য একটি দেশের বিশিষ্ট লেখিকা তিনি এ রাজ্যে রয়েছেন যখন, তার দায়িত্ব অবশ্যই সরকারের, এবং সেই সময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় গিয়ে পড়তো বামফ্রন্ট সরকারের উপরে।
আর সেই কারণের জন্য তসলিমার প্রাণ বাঁচাতে বামফ্রন্ট সরকারকে বাধ্য হতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে এই সমস্ত ইনফরমেশন দিতে, এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তসলিমা যেন এ রাজ্যে আর না থাকে, কারণ ওনার এই লেখার জন্য যে সমস্যা হচ্ছে তাতে গোটা রাজ্য জুড়ে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই দাঙ্গার পরিস্থিতি কি তৈরি হওয়া উচিত ছিল? উত্তর হচ্ছে না। এরকম একজন লেখিকা, তার স্বাধীনতা থাকবে, প্রত্যেক শিল্পীর স্বাধীনতা থাকবে, তিনি কি লিখবেন কি লিখবেন না। তো সেক্ষেত্রে তসলিমার কোনো একটি লেখা নিয়ে এরকম দাঙ্গার পরিস্থিতি কোনো একটি রাজ্যে তৈরি হওয়া উচিতই নয়। কিন্তু তারপরেও দাঙ্গার পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? কারণ মুসলিম সংগঠনরা এই দাঙ্গার পরিস্থিতি, বা বলা ভালো যে মৌলবাদী মুসলিমরা এই দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল। তো যাই হোক, বামফ্রন্ট সরকার ক্ষমতায় নেই, সেটাও আজ 15-16 বছর হয়ে গেছে। তার মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসেছে। দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দলের লোকজন যারা এই বামফ্রন্ট সরকারের দিকে বারবার আঙুল তুলেছে যে তসলিমাকে কেন এ রাজ্য ছাড়া করতে হয়েছিল, তাদের নিজেদের কখনো হিম্মত হয়নি যে তসলিমাকে এ রাজ্যে নিয়ে আসে। দীর্ঘ 15 বছর ধরে একটা সরকার শুধুমাত্র বামফ্রন্ট সরকারের উপর বা আগের সরকারের উপরে শুধু দায়ে চাপিয়ে গেল, শুধু অভিযোগ করে গেল, কিন্তু নিজেরা দম দেখালো না সেই কাজটা করতে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে মাইনরিটি ফোরামের যে নেতা সব থেকে বেশি এই দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল 2011 সালে, এই ইদ্রিস আলী তসলিমাকে এ রাজ্য ছাড়া করার মূল কারিগর ইদ্রিস আলী 2011 সালে তৃণমূল কংগ্রেস জয়েন করেন এবং পরবর্তীতে 2014 সালে বসিরহাট কেন্দ্রের এমপি নির্বাচিত হন, এবং তারও পরবর্তী সময় উলুবেড়িয়া পূর্ব এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়। তো তসলিমাকে এই রাজ্য ছাড়া করার মূল কারিগরকে এই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি নিজের দলের সাংসদ থেকে বিধায়ক সমস্ত কিছু করেছিলেন, কিন্তু তারপরেও 15 বছরে ওনার হিম্মত হয়নি এই তসলিমাকে এ রাজ্যে নিয়ে আসার। তাহলে এবার যে প্রশ্নটা ওঠে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির দায়িত্ব বা বিজেপির সেকুলারিজম অনেক বেশি? তার জন্য কি ওনারা তসলিমা নাসরিনকে এ রাজ্যে নিয়ে আসছেন ক্ষমতায় আসার ঠিক পরে পরেই? তো সেখানেও প্রশ্নচিহ্ন থেকে যায় যে শুভেন্দু অধিকারী তিনি নিজে ভোট প্রচারে গিয়ে বলেন যে আমি হিন্দুদের নেতা, এবং ভোট জেতার পরে 5 মিনিটের মধ্যে বলেন যে আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, বা বিরোধী নেতা থাকাকালীনও একাধিকবার উনি বিধানসভায় দাঁড়িয়ে পর্যন্ত বলেছেন মুসলিমদের বিধানসভায় ঢুকতে দেওয়া হবে না, এবং এই সমস্ত কথাবার্তা। তো যে লোকটা সারাক্ষণ শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, সেই লোকটা কি তাহলে শুধুমাত্র নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য তসলিমাকে এ রাজ্যে নিয়ে আসছেন? এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এর পরবর্তীতে যদি আমরা ওই মঞ্চে মানে 1 আগস্ট রবীন্দ্র সদনের মঞ্চে যদি দেখি যে জাভেদ খান এবং ফিরহাদ হাকিম ওই মঞ্চে উপস্থিত রয়েছেন, তাহলেও আমরা আশ্চর্য হব না। এখন জাভেদ খান এবং ফিরহাদ হাকিম বিজেপির গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 2007 সালে যখন তসলিমাকে এ রাজ্য ছাড়া করা হয়েছিল বা করতে বাধ্য হয়েছিল বামফ্রন্ট সরকার, তখন এই ইদ্রিস আলীর সঙ্গে পরোক্ষে যারা রাজনৈতিকভাবে ভীষণভাবে উস্কানি দিয়েছিল তসলিমাকে এ রাজ্য ছাড়া করার, তখন কিন্তু এই জাভেদ খান এবং ফিরহাদ হাকিমের নাম বারবার করে উঠে এসেছিল। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে তারপরেও একটি সরকার নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেকুলার মিশন নামে একটা অজ্ঞাত পরিচয় সংগঠনকে কাজে লাগাচ্ছে। তো ভালো কথা, তসলিমা নাসরিন যদি এ রাজ্যে আসেন, নিশ্চয়ই গুণীজনেরা এ রাজ্যে আসবেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, এটা তো খুবই আনন্দের বিষয়। কিন্তু প্রশ্ন যেটা ওঠে, যেমন একদিকে বললাম যে শুভেন্দু অধিকারী তিনি কি নিজে সেকুলার মিশনকে কাজে লাগিয়ে উনি যে তসলিমা নাসরিনকে এই রাজ্যে এসে নিজেকে একটা মানে নিজের গায়ে একটা সেকুলারিজমের তকমা লাগানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা
শুভেন্দু অধিকারীর কোনো সেকুলারিজমের পরিচয় আজ পর্যন্ত পাইনি। আগামীতে যদি পাই তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশংসা করব, যেহেতু আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু উনি বারবার সারাক্ষণ শুধুমাত্র নিজেকে হিন্দুদের নেতা, হিন্দুরা ভোট দিয়েছে, হিন্দুদের জন্য উনি সবকিছু করবেন এইসব বলে বলে আজ পর্যন্ত আমাদের সামনে এরকম কোনো উদাহরণ রাখতে পারেননি যাতে আমরা শুভেন্দু অধিকারীকে সেকুলার নেতা বা সেকুলার মানুষ বলে গণ্য করতে পারি। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই মঞ্চে যদি জাভেদ খান, ফিরহাদ হাকিমরা থাকেন তাহলে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক বিষয়। কারণ এই জাভেদ খান, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তসলিমাকে রাজ্য ছাড়া করার পিছনে মদদ দেওয়ার, উস্কানি দেওয়ার যথেষ্ট অভিযোগ ছিল। এবং তার থেকেও যেটা লজ্জার বিষয় সেটা হচ্ছে যে ৩১ সালের কথা বললাম, যে ৩১ সালই সব থেকে বেশি তসলিমাকে এই রাজ্য ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছিল, যে মাইনরিটি ফোরামের নেতা ৩১ সালি, তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন। এবং এই শুভেন্দু অধিকারী, জাভেদ খান, ফিরহাদ হাকিমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই লোক ছিলেন। তো এখন ওনারা বিজেপি হয়ে নিজেদেরকে সেকুলার প্রমাণ করার জন্য তসলিমা নাসরিনকে এ রাজ্যে নিয়ে আসছেন, নতুন করে একটা পুরনো রাজনৈতিক কবর খুঁড়ে নতুন করে বিতর্ক তৈরি করার জন্য। এবং অপোজিটের যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে তসলিমা নাসরিন, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে লড়ছেন, প্রচুর বই লিখেছেন, মৌলবাদের বিরুদ্ধে অসংখ্য কথা বলেছেন, বারবার তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই তসলিমা নাসরিন নিজে কি সেকুলার? কারণ আমরা ওনাকে বারবার বিজেপির হয়ে, বিজেপির পক্ষে কথা বলতে দেখেছি। আর বিজেপি যে সেকুলার দল নয়, বিজেপি যে চরম হিন্দুত্ববাদীদের দল, সেটা বিজেপি নিজেই বলে, আমরা বলছি না। বিজেপি নিজেই বারবার করে বলে যে ওরা হিন্দুত্ববাদীদের দল। তার মানে তসলিমা নাসরিন কি সেকুলার? যে মহিলা মুসলিম মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছেন, সেই মহিলা একটা চরম হিন্দুত্ববাদী বা হিন্দুদের মৌলবাদী দলকে সমর্থন করছেন। এইটা একটুখানি হিপোক্রেসি নয় কি? এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তসলিমা নাসরিন শিবের মাথায় জল ঢালছেন, শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন। এই ছবি আমরা গুগল করলেই পেয়ে যাই, এটার জন্য আমাদের কোনো কষ্টও করতে হয় না। তো সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগামী 1 অগস্ট যে সেকুলার মিশন এ রাজ্যে তসলিমাকে নিয়ে এসে সম্বর্ধনা দেবে, তার আপাদমস্তক প্রতিটা বিষয় যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব এরা আসলে কেউ সেকুলার নয়। এরা আসলে প্রত্যেকে মৌলবাদী এবং প্রত্যেকে ভণ্ড সেকুলারিজমের মুখোশ ধরেছেন। কারণ এই শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুদের নেতা বলেন, এই জাভেদ খান, এই ফিরহাদ হাকিম, যারা তসলিমা নাসরিনকে এই রাজ্য ছাড়া করেছিল, রাজ্য ছাড়া করতে বাধ্য করেছিল বা উস্কানি দিয়েছিল, তারা চরমভাবে মৌলবাদী কার্যকলাপ করেছিল সেই সময়। আর তসলিমা নাসরিন নিজে, যিনি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে লড়ছেন, তিনি একটি হিন্দু মৌলবাদী দলের কাছ থেকে সম্বর্ধনা নিতে আসছেন। তার মানে এই যে 1 অগস্ট যে বিষয়টি হতে চলেছে রবীন্দ্র সদনে, বা যে উৎসব অনুষ্ঠানটি হতে চলেছে রবীন্দ্র সদনে, তার কোনোটাই সেকুলার নয়। শুধুমাত্র নিজেদেরকে সেকুলার লেভেল দেওয়ার জন্য বা সেকুলার ট্যাগ করার জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তসলিমা নাসরিন সকলেই খেলা করছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী আর তসলিমা নাসরিন দুজনেই মৌলবাদের সমর্থক এবং তারা একই মঞ্চে থাকবেন। আর এর থেকে প্রমাণিত হয় যে আসলে এরা এই পুরো বিষয়টাকে বোরে হিসেবে ব্যবহার করছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এখন শুভেন্দু অধিকারী তসলিমাকে বোরে হিসেবে ব্যবহার করছেন, নাকি তসলিমা নাসরিন এ রাজ্যে থাকার জন্য শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে বোরে হিসেবে ব্যবহার করছেন? সেই প্রশ্ন আমাদের মাথায়, এ রাজ্যের মানুষের মাথায় অবশ্যই উঠবে। কিন্তু এ বিষয়ে কোনো প্রশ্ন নেই যে 1 অগস্ট রবীন্দ্র সদনে সেকুলার মিশনের আয়োজনে যে অনুষ্ঠান হতে চলেছে, সেখানে আসলে মৌলবাদীদের সঙ্গে নিয়ে নিজেকে চরম মৌলবাদ বিরোধী প্রমাণ করার চেষ্টা করা লেখিকা তসলিমা নাসরিন, তিনি আসলে মৌলবাদীদের নিয়ে মৌলবাদের সমর্থনে সম্বর্ধনা অনুষ্ঠানে আসছেন এবং বক্তব্য রাখছেন। এ বিষয়ে এ রাজ্যের মানুষ হিসেবে আমাদের অন্তত কোনো সন্দেহ নেই।